ব্রাইট টিউটর বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটি অঙ্কের সমস্যা সমাধান করে তোমাদেরকে দেখাবো। আমি এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন তুলে রেখেছি। জনাব সালমান তুহিনের 30 জুন 2014 তারিখে ব্যাংক বিবরণী ব্যাংক জমার 19,900 টাকা, কিন্তু ব্যাংক বই জমার পরিমাণ হচ্ছে 23,199 টাকা দেখা যায়। তথ্য পর্যালোচনায় দেখা যায় যে 30 জুন তারিখে ব্যাংকে জমাকৃত চেক 4,400 টাকা, কিন্তু যা ব্যাংক কর্তৃক 1 জুলাই তারিখে আদায় হয়। 28 জুন তারিখে 4,000 টাকা, 1,400 টাকা এবং 2,500 টাকা ইস্যুকৃত 3টি চেক এখনও ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি। সালমান তুহিন কর্তৃক ইস্যুকৃত 1,226 টাকা চেকটি নগদান বইতে 1,262 টাকা লেখা হয়েছে। রাহেন থেকে প্রাপ্ত 2,820 টাকা একটি চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে। ব্যাংক চার্জ 50 টাকা, প্রাপ্য নোট 1,000 টাকা ও সুদ 50 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয় এবং ব্যাংক আদায় খরচ বাবদ 15 টাকা কর্তন করে। আদনান তুহিন কর্তৃক ইস্যুকৃত 5,000 টাকা চেক ব্যাংক ভুলে সালমান তুহিন হিসাবে লিপিবদ্ধ করেছে। এখন দেখো কতে আমাকে কি করতে বলা হয়েছে সেটা দেখি। ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় করো। এখানে একটি বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি, যদি তোমরা আমার এই চ্যাপ্টারের প্রথম পর্বের ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে তোমরা প্রথমে ওই ভিডিওগুলি দেখো। ওখানে আমি ব্যাংক সমন্বয় জাবেদাগুলি এবং কাকে ফলো করতে হবে, ব্যাংকে ফলো করবে না নগদানকে ফলো করবে, এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করেছি। ওখানে আমি দেখিয়েছি এইগুলির টেকনিকগুলা। তাহলে তোমরা যদি আগে ওই ভিডিওগুলি দেখে আসো তাহলে তোমরা এখানে এই অঙ্কটা বুঝতে তোমাদের খুব সহজ হবে এবং তোমরা সহজে এটা করতে পারবে। চলো আমরা অঙ্কের সমাধানে যাই। দেখো ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ কত। দেখো 3 নম্বরে সালমান তুহিন কর্তৃক ইস্যুকৃত 1,226 টাকার চেকটি এটা ব্যাংক ডেবিট করেছে। ইস্যুকৃত মানে কি? আমরা যখন কোনো পাওনাদারকে টাকা প্রদান করি তখন আমরা নগদান বই থেকে সেটা কমিয়ে দিই, তোমরা সেটা জানো। তাই এখানে সেই ডেবিটের পরিমাণ, ব্যাংক কর্তৃক ডেবিটের পরিমাণ হচ্ছে 1,226 টাকা। এটা আমরা প্রথমে নিয়ে আসব। আমি তোমাদের জন্য একটি ছক তৈরি করেছি। ক নং প্রশ্নের উত্তর ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয়। এখানে আমি দিয়েছি ক্রমিক নং, বিবরণ, বিস্তারিত টাকা, টাকা। তাহলে দেখো আমরা 3 নম্বর ক্রমিক নম্বরে সালমান তুহিন কর্তৃক ইস্যুকৃত চেকের পরিমাণ হচ্ছে 1,226 টাকা। এটা আমরা প্রথমে নিয়ে এসছি। চলো আমরা প্রশ্নে যাই। এখানে দেখো একটা ব্যাংক চার্জ আছে 50 টাকা, অর্থাৎ এটা ব্যাংকের ব্যাংক যখন কাজ করে আমাদের জন্য, আমরা যারা ক্লায়েন্ট রয়েছে ব্যাংকের, তখন কিন্তু তাদেরকে একটা সার্ভিস চার্জ দিতে হয়, সেটা তোমরা সবাই জানো। সেই চার্জ বাবদ সে ব্যাংক চার্জ কেটেছে 50 টাকা, এটা সালমান তুহিনের অ্যাকাউন্ট থেকে কেটেছে। এটা আমরা নিয়ে আসবো, এটা ব্যাংক ডেবিট করেছে। নাম্বার 5 ব্যাংক চার্জ 50 টাকা, এটা আমরা নিয়ে এসছি। এরপর দেখি আমরা প্রশ্নে আর কি রয়েছে। ব্যাংক কর্তৃক আদায়কৃত খরচে গ্রহণ করেছেন, দেখো কত টাকা, 15 টাকা। এটা কিন্তু ব্যাংক ডেবিট করেছে, মানে কর্তন করেছে। ব্যাংকের ডেবিট মানে কর্তন করা। প্রাপ্য নোট 1,000 টাকা এবং সুদ 50 টাকা, এটা ব্যাংক আমার জন্য আদায় করেছে। সেই জন্য ব্যাংক এটা আদায় করার কারণে সে একটা খরচ ধার্য করেছে, তার পরিমাণ হয়েছে 15 টাকা। এটা আমরা এখন নিয়ে এসছি 15 টাকা। তারপর দেখি আর কিছু আছে কিনা। দেখো আদনান তুহিন কর্তৃক ইস্যুকৃত 5,000 টাকা চেক ব্যাংক ভুলে সালমান তুহিন হিসেবে লিপিবদ্ধ করেছে। তাহলে এর পরিমাণ কত দাঁড়ায় দেখি। ব্যাংক কর্তৃক ডেবিট অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে 6,291 টাকা। তাহলে আমরা ক নং প্রশ্নের সমাধান করতে পেরেছি এবং আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখানে একটি কথা আমি তোমাদেরকে বলে রাখি, এই কথাটি মনোযোগ সহকারে শুনো। নগদান বইয়ের সাথে এবং ব্যাংক বইয়ের সাথে একটা পার্থক্য রয়েছে। নগদান বই এক জিনিস, ব্যাংক আরেকটা বিষয়। দেখো নগদান বই এবং ব্যাংক বইয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ধরো আমি একজন প্রতিষ্ঠান বা আমার একটি প্রতিষ্ঠান রয়েছে, যখন আমার প্রতিষ্ঠানে টাকা বৃদ্ধি পায়, যখন প্রতিষ্ঠানের টাকা আসে, আগমন ঘটে,
তখন আমরা কি করি, সেটাকে ডেবিট করি অর্থাৎ প্লাস করি। আবার যখন প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় তখন সেটাকে আমরা ক্রেডিট করি। এটা হচ্ছে নগদানের বেলায় ঘটে। কিন্তু ব্যাংকের বেলায় ঘটে কিন্তু তার উল্টাটা। যেমন ব্যাংকে যখন আমাদের প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকে তখন ব্যাংক যদি আমার ইস্যুকৃত কোনো চেক অ্যামাউন্ট আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয় তখন ব্যাংক সেটাকে ডেবিট করে। অর্থাৎ ব্যাংক যদি আমার অর্থ কমায় তখন সেটা ডেবিট হয়। যখন আমার প্রতিষ্ঠানের নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে ব্যাংক যখন টাকা কর্তন করে তখন ব্যাংক সেটাকে ডেবিট করে অর্থাৎ মাইনাস করে। আবার আমার প্রতিষ্ঠানের নামে যখন কোনো দেনাদারের কাছ থেকে টাকা আসে তখন কি হয়, ব্যাংক সেটাকে ক্রেডিট করে অর্থাৎ সেটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ আমার ব্যালেন্সটা বাড়িয়ে দেয়, আমার ব্যাংকে যে প্রতিষ্ঠানের নামে ব্যালেন্স থাকে সেটা বাড়িয়ে দেয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এটা তোমাকে জানতে হবে। চলো আমরা খ নং প্রশ্নের সমাধান করি। দেখো খ নং প্রশ্নে কি বলছে, উভয় যে সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। এটা করার জন্য তোমাকে একটা বিষয় জানতে হবে। সেই বিষয়টা হচ্ছে যে উভয় যে সংশোধনী পদ্ধতি কিন্তু একটা পক্ষ নিয়ে কাজ করে না, এটা দুইটা পক্ষই কাজ করে। অর্থাৎ নগদান একটা পক্ষ, ব্যাংক একটা পক্ষ, এই দুইটা পক্ষেরই কিন্তু তোমার সংশোধন করতে হয়। যদি ব্যাংক ভুল করে থাকে তাহলে ব্যাংকে সংশোধন করতে হয়, যদি নগদান ভুল করে নগদানের সংশোধন করতে হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেখো এখানে একটা বিষয় রয়েছে যে কে কাকে ফলো করবে। ব্যাংক যখন ব্যাংকের টাকা যখন তুমি কারেকশন করবা তখন কিন্তু সে নগদানকে ফলো করেই কারেকশন করবে। আবার নগদান যখন কারেকশন করবে তখন কিন্তু ব্যাংককে ফলো করে কারেকশন করবে। এই বিষয়টা ভালোভাবে তুমি তোমার মাথায় ঢুকিয়ে নাও। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক হবে না এবং তুমি কোনো অঙ্কই করতে পারবে না। উভয় যে সংশোধনী পদ্ধতির নিয়ম এটাই যে একজন আরেকজনকে ফলো করবে, নগদান ফলো করবে ব্যাংককে, ব্যাংক ফলো করবে নগদানকে। এই বিষয়টা তুমি আগে ভালোভাবে বুঝে নাও। দেখো ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় করো। দেখো উভয় যে সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। এখন দেখো এখানে আমার ব্যালেন্স কত আছে সেটা দেখি আগে। নগদান বই অনুযায়ী ব্যাংকের জমার পরিমাণ হচ্ছে 23,199 টাকা, আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ হচ্ছে 19,900 টাকা। এটা আমার প্রথমেই রয়েছে, এটা আমরা আগে নিয়ে আসবো। প্রথমে দেখো আমি এখানে একটি ছক তৈরি করেছি। খ নং প্রশ্নের উত্তর, জনাব সালমান তুহিন ব্যাংক সমন্বয় বিবরণী উভয় যে সংশোধনী পদ্ধতি 2014 সালের 30 জুন তারিখের বিবরণ টাকা এইভাবে তোমরা লিখবে। লেখার পরে আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ হচ্ছে 23,199 টাকা, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ হচ্ছে 19,900 টাকা। এটা আমরা প্রথমে নিয়ে এসেছি। তারপর চলো আমরা প্রশ্নে যাই। এক নং এন্ট্রিতে কি বলা হয়েছে, 30 জুন তারিখে ব্যাংক জমাকৃত চেক 4,400 টাকা কিন্তু যা ব্যাংক কর্তৃক 1 জুলাই তারিখে আদায় হয়। জমাকৃত চেক কত, 4,400 টাকা। আমি যখন ব্যাংকে টাকা জমা দিয়েছি তখন কিন্তু আমার নগদান বাড়িয়েছিলাম, কিন্তু ব্যাংক সেটা সময় মতন আদায় করতে পারিনি। সেটা করেছে কিন্তু তার জুলাই 1 তারিখে করছে। যেহেতু কাজটা কে করছে, এখানে একটা মুখ্য একটা বিষয় হচ্ছে এই উভয় যে সংশোধনী পদ্ধতির নিয়ম হচ্ছে একটা যে কাজটি করিনি তাকে করতে হবে, আর যে কাজটি করেছে অলরেডি তাকে কোনো কাজ করতে হবে না। এটাই হচ্ছে উভয় যে সংশোধনী পদ্ধতির একটা নিয়ম। এই নিয়মটা সবসময় মনে রাখবা, এই কথাটা মনে রাখবা। তাহলে কাজটা করেছে নগদান কিন্তু ব্যাংক করিনি, তাহলে এখন ব্যাংককে এইটা বাড়াই দিতে হবে। যেহেতু নগদের টাকা বাড়ানো হয়েছে কিন্তু অপরদিকে ব্যাংকের টাকা বাড়ানো হয়নি, সেই জন্য আমাকে আগে ব্যাংকের টাকাটা বাড়াতে হবে। দেখো যোগ দিয়ে আমি জমাকৃত চেক আদায় হয়নি সেটার পরিমাণ হচ্ছে 4,400 টাকা, এটা আমি লিখেছি। এখানে একটা বিষয় আমি তোমাদের বুঝিয়ে বলছি। এই বাম পাশে যে কলামটা দেখছো এটা হচ্ছে নগদানের কলাম, আর এই ডান পাশে যে কলামটা দেখছো এটা হচ্ছে ব্যাংকের কলাম। এখন তোমরা এই কলামটা ইচ্ছা মতন তোমরা সাজিয়ে নিতে পারো, অর্থাৎ বা পাশেটা ডান পাশে আনতে পারো, ডান পাশেটা বা পাশে আনতে পারো। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি যাকে যেটা ধরো সেটা ধরেই তোমার অঙ্ক করতে হবে। যেহেতু আমি ডান পাশকে ব্যাংক ধরছি আর বা পাশকে নগদান ধরছি,
তাহলে এই ব্যাংক ফলো করবে নগদকে, আবার নগদ ফলো করবে ব্যাংককে, এই হচ্ছে বিষয়। যেহেতু নগদ বাড়িয়েছিলাম সেজন্য আমাকে ব্যাংকেও বাড়ালাম 4,400 টাকা। চলো আমরা প্রশ্নে যাই। 28 জুন তারিখে 4,000 টাকা, 1,400 টাকা এবং 2,500 টাকা এই ইস্যুকৃত 3টি চেক এখন ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি। অ্যান্ড ইস্যুকৃত শব্দের অর্থ হচ্ছে যখন আমরা কোনো পাওনাদার বরাবর চেক ইস্যু করি, অর্থাৎ তাদেরকে দেই, তখন কি করি আমরা নগদানের ব্যালেন্সটা আমরা কমিয়ে দিই। এখানে দেখো চেকটা ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি, অর্থাৎ ব্যাংকে যে আমার নামে যে অ্যাকাউন্ট রয়েছে বা প্রতিষ্ঠানের নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কিন্তু ব্যাংক পরিশোধ করেনি টাকাটা, যার ফলে ব্যাংকের টাকা বেড়ে আছে কিন্তু আমার নগদের টাকা কমে গেছে। তাহলে যেহেতু ব্যাংক কাজটি করেনি তাহলে ব্যাংকের কাজ করতে হবে, অর্থাৎ ব্যাংকের কমাই দিতে হবে। চলো আমরা বিয়োগ করে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি তার পরিমাণ হচ্ছে মোট 7,900 টাকা। এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি কারণ এটা বিয়োগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আমরা চলো প্রশ্নে চলে যাই। দেখো সালমান তুহিন কর্তৃক ইস্যুকৃত 1,226 টাকা চেকটি নগদান বইতে 1,262 টাকা লেখা হয়েছে। এখানে কি ঘটনাটা ঘটছে সেটা আগে বোঝার চেষ্টা করো। আমি ইস্যু করছি 1,226 টাকা, যখন ইস্যু করছি তখন কিন্তু আমার নগদান বই থেকে আমাকে 1,226 টাকা কমিয়ে রাখার কথা ছিল, কিন্তু আমি কমিয়ে রেখেছি কত, 1,262 টাকা। তাহলে আমি কত বেশি কমিয়ে রেখেছি, 36 টাকা। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে আমার কি করতে হবে, দেখো যেহেতু আমি নগদান বই থেকে আমি 36 টাকা কমিয়ে রেখেছিলাম সেজন্য আবার আমাকে নগদানের 36 টাকা বাড়িয়ে রাখতে হবে। কারণ কি ব্যাংকের সাথে আমার নগদের ব্যালেন্সটাকে সমান রাখার জন্য আমাকে আবার বাড়াতে হবে। যেহেতু ইস্যু করেছিলাম আমি কত টাকা, 1,226 টাকা, কিন্তু নগদান বই থেকে আমি কমিয়ে রেখেছিলাম 1,262 টাকা। বিষয়টা হচ্ছে আমি 36 টাকা বেশি কমিয়ে রেখেছিলাম। তাহলে এই যে কমিয়ে রাখার কারণে ব্যাংকের সাথে ভারসাম্যহীনতা দেখা গেছে, আর সেটার পরিমাণ কত, 36 টাকা। আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছো। এটা কিন্তু খুব একটা জটিল একটা বিষয়, অনেকে এটা সহজে বুঝতে পারে না যে ঘটনাটা কি হয়েছে। চলো আমরা প্রশ্নে ফিরে যাই। রায়হানের থেকে প্রাপ্ত 2,820 টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে। মানে রায়হান হচ্ছে আমার দেনাদার, আমি তার কাছে টাকা পাবো, সে আমাকে একটা চেক দিয়েছে, সেই চেকটা আমি কি করলাম, ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু কোনো একটি কারণে সেই চেকটা আমার অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকাটা অ্যাড হয়নি, অর্থাৎ যোগ হয়নি। সেটা হইতে পারে হয়তোবা রায়হানের অ্যাকাউন্টে টাকা ছিল না, হতে পারে সিগনেচারের সমস্যা ছিল রায়হানের, বিভিন্ন জটিলতার কারণে এটা হয়ে থাকে। যেহেতু যখন আমি চেকটা জমা দিয়েছিলাম তখন আমি নগদের টাকা বাড়িয়েছিলাম, তো এটা আমি বাড়াই দিয়েছিলাম, কিন্তু ব্যাংক তো বাড়ায় নাই, অর্থাৎ ব্যাংকের টাকা বাড়ায় নাই, কিন্তু আমি আমার নগদের টাকা বাড়িয়েছিলাম। সেই জন্য আমাকে কী করতে হবে, আবার নগদের টাকা কমিয়ে রাখতে হবে। কারণ কি ব্যাংকের সাথে আমার ব্যালেন্স করার জন্য, অর্থাৎ সমান করার জন্য আমাকে আবার কমাইতে হবে। সেই জন্য আমি এটা বিয়োগ করে কমিয়ে রেখেছি। চলো আমরা প্রশ্নে ফিরে যাই। ব্যাংক চার্জ 50 টাকা, এটা তো বোঝো ব্যাংক চার্জটা কি। চলো দেখি, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হিসেবে কত টাকা, 50 টাকা। এটা আমি বিয়োগ করেছি, কারণ কি ব্যাংকের টাকা আমার কমিয়ে গেছে, সেজন্য আমার নগদের টাকা কমিয়ে রাখতে হবে। সেজন্য আমি বিয়োগ করে এটাকে কমিয়ে রেখেছি। চলো আমরা প্রশ্নে দেখি কি আছে। প্রাপ্য নোট 1,000 টাকা এবং সুদ 50 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। ব্যাংক কি করছে, এই দুইটা টাকা আমার আদায় করে দিয়েছে। এর পরিমাণ কত, 1,050 টাকা। ব্যাংক আদায় খরচ বাবদ আবার 15 টাকা কর্তন করেছে। এইটা আদায় করছে দেখা ব্যাংক কি করছে, একটা চার্জ কেটে নিছে আমার কাছ থেকে, সেটার পরিমাণ 15 টাকা। তা চলো আমরা কি করেছি, দেখো 1,050 যোগ করার পর আমি পেয়েছি 1,050 টাকা। অপরদিকে এটা যোগ করেছি, যেহেতু আমার ব্যাংকের অ্যাকাউন্ট বেড়ে গেছে তাই আমি যোগ করেছি, নগদান আমরা এটা যোগ করে দিয়েছি। আর অপরদিকে যেহেতু ব্যাংকের টাকা কমে গেছে সেজন্য আমি নগদের টাকা কমিয়ে দেবো। অর্থাৎ ব্যাংক যদি কমে তাহলে আমাকে কমাইতে হবে, ব্যাংক যদি বাড়ে তাহলে আমাকে বাড়াতে হবে। এটা হচ্ছে মুখ্য বিষয়, এটা সবসময় মনে রাখবা। চলো আমরা প্রশ্নে যাই। এটার পরিমাণ ছিল কত, 15 টাকা। অর্থাৎ প্রাপ্য নোটের আদায় খরচ হিসাবে 15 টাকা, এটা আমি বিয়োগ করে রেখেছি। চলো আমরা প্রশ্নে যাই। আদনান তুহিন কর্তৃক ইস্যুকৃত 5,000 টাকা চেক ব্যাংক ভুলে সালমান তুহিনের হিসাবে লিপিবদ্ধ করেছে। এখানে নাম দুইজন, সালমান তুহিন আর আদনান তুহিন। এই তুহিনের কারণে মূলত ঘটনাটা ঘটছে।
এখানে কিন্তু ব্যাংকের ভুল, এখানে কিন্তু নগদের কোনো ভুল ছিল না। এখানে ঘটনাটা যেটা ঘটছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। আদনান তুহিন একটা হিসাবধারী একজন ব্যক্তি, হয়তো তিনিও ব্যবসা করেন। অ্যান্ড এখানে একটা বিষয় হচ্ছে যে ব্যাংকের ক্লায়েন্ট তো আর একজন দুইজন না, হাজার হাজার বা লক্ষ লক্ষ ক্লায়েন্ট নিয়ে তারা কাজ করেন, তাদের ভুল হওয়াটা স্বাভাবিক। যেহেতু আদনান তুহিন কর্তৃক ইস্যুকৃত 5,000 টাকা চেক, এই টাকার পরিমাণটা কিন্তু আদনান তুহিনের অ্যাকাউন্ট থেকে কমে যাওয়ার কথা, কিন্তু এটা ভুলে সালমান তুহিনের হিসাব থেকে এটাকে মাইনাস করছে ব্যাংক। যেহেতু কমার কথা ছিল আদনান তুহিনের, কিন্তু কমিয়েছে সালমান তুহিনের কাছ থেকে, তাহলে কি হয়েছে, একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। অর্থাৎ ব্যাংকের টাকা কিন্তু কি হয়েছে, কমে গেছে। অর্থাৎ ব্যাংকে যে সালমান তুহিনের অ্যামাউন্ট ছিল সেটা কিন্তু কমে গেছে। এখানে কি করতে হবে, তাহলে ব্যাংকে বাড়াতে হবে, যেহেতু নগদ কমে নাই। ব্যাংক কাকে ফলো করবে, নগদকে ফলো করবে। তাই আমরা দেখি ব্যাংক কর্তৃক ইস্যু কারণে ভুলে কত টাকা, 5,000 টাকা। এই অ্যামাউন্টটা বাড়িয়ে দিতে হবে, কারণ কি এই অ্যামাউন্টটা ভুল করছে ব্যাংক, সেজন্য ব্যাংকের টাকা বাড়াতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই তিনটা ব্যালেন্স যোগ করার পর পেয়েছি 29,300 টাকা, এবং এই 29,300 টাকা থেকে আমি এই 7,900 টাকা বিয়োগ করা পেয়েছি সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্ত 21,400 টাকা। দেখো 23,199 টাকা, 36 টাকা এবং 1,050 টাকা, এই তিনটা অ্যামাউন্ট যোগ করার পর পেয়েছি আমরা 24,285 টাকা। 2,820 টাকা, 50 টাকা, 15 টাকা যোগ করার পর পেয়েছি 2,885 টাকা। এটা বিয়োগ করার পর আমরা সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্ত পেয়েছি 21,400 টাকা। আমার মনে হয় তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। চলো আমরা গ নং প্রশ্নের সমাধান করি। গ নং প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, জনাব সালমান তুহিন হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। জাবেদা হয়েছে একটা খুব প্যারার জিনিস, কারণ কি এই জাবেদার কারণে অঙ্ক বেশিরভাগ ভুল হয়। তুমি যদি জাবেদা ঠিকঠাক না করতে পারো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার প্রথম এই চ্যাপ্টারের উপর যে ভিডিওটি করেছি সেটা দেখে আসো। দেখলে অনেক কিছু তোমরা বুঝতে পারবে এবং তোমাদের অনেক কিছু ওখানে অনেক নিয়ম কানুন আমি লিখে দিয়েছি, যেটা খুব শর্টকাট নিয়মে, সেটা তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে এই অধ্যায়ের সমস্ত অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। দেখো, এই প্রয়োজনীয় জাবেদা দাখিলা করার জন্য কতগুলো বিষয় তোমাদেরকে জানতে হবে, একটু আমি বলে রাখছি। সেটা হচ্ছে, যে কাজটি করেনি তার কাজটা করতে হবে, যে ভুল করছে সেই ভুলটাকে সংশোধন করতে হবে। অর্থাৎ এক পক্ষ করছে আর এক পক্ষ করেনি কাজ, যে করেনি তার জাবেদা দিতে হবে, কি কারণে করে নাই সেটা একটা জাবেদা দিতে হবে। এইটা হচ্ছে নিয়ম মূলত জাবেদা করার। কোন কোন বিষয়ের উপর জাবেদা হবে দেখো, এখানে 3 নম্বর একটা জাবেদা হবে, কারণ কি এখানে একটা ভুল হয়েছিল। সেটা কি, সালমান তুহিন কর্তৃক ইস্যুকৃত 1,226 টাকার একটি চেক নগদান বইতে 1,262 টাকা লেখা হয়েছে, এটা কিন্তু একটা ভুল। সে বেশি কমাই রাখছে কত, 36 টাকা সে বেশি কমাই রাখছে, এটা কিন্তু সংশোধন করতে হবে। আর এই সংশোধন করার জন্য জাবেদা দিতে হবে। আর জাবেদাটা কি দেখি, দেখো গ নং প্রশ্নের উত্তর, জনাব সালমান তুহিনের জাবেদা দাখিলা। আমরা ব্যাংক হিসাব ডেবিট করেছি এবং প্রদেয় হিসাব ক্রেডিট করেছি, কত টাকা, 36 টাকা। এটা আমার সংশোধন করতে হয়েছে। অ্যান্ড এটা কীভাবে হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা যখন পাওনাদার বরাবরই চেক ইস্যু করি তখন কি করি, আমরা ব্যাংকের ব্যালেন্সটাকে কি কমাই দিই, ঠিক আছে। আর ওদিকে আমার প্রদেয়, যেহেতু পাওনাদার একটা হচ্ছে আমার জন্য কি দায়টা তখন কমে যায়। আর কমার কারণে তখন কি হয়, প্রদেয় হিসাবটা হয় ডেবিট আর ব্যাংক হিসাব হয় ক্রেডিট, ঠিক আছে। অর্থাৎ যদি দায় কমে যায় তাহলে দায় যেহেতু ক্রেডিট থাকে, দায় কমার কারণে কিন্তু এটা আবার ডেবিট হয়ে যায়। তখন এটা করেছিলাম, কিন্তু এই বেশি হওয়ার কারণে, বেশি আমি কমাই রাখার কারণে জাবেদার উঠে যাবে। দেখো কত হয়, সেটা আমরা জাস্ট যেটা যে জায়গায় করেছেন ডেবিটের জায়গায় ক্রেডিট, ক্রেডিটের জায়গায় ডেবিট করে দেবা, তাইলেই হয়ে যাবে। আমরা সেটাই করেছি। আর এটার ব্যাখ্যা হিসেবে তোমরা লিখবা, নগদান বই বেশি লেখার ভুল সংশোধন করা হলো। এটা ব্যাখ্যা হিসেবে লিখবা, আমি যেহেতু লিখি নেই তোমরা লিখে নেবা। তারপর চলো আমরা প্রশ্নে ফিরে যাই। প্রশ্নে কি বলা হয়েছে,
রায়হান থেকে প্রাপ্ত 2820 টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে। এটা কিন্তু একটা সমস্যা। এই সমস্যাটা হয়েছে কোনো একটি ত্রুটি ছিল, সেই কারণে হয়েছে। যেহেতু যখন আমরা রায়হানের চেকটা ব্যাংকে জমা দিয়েছিলাম, তখন কিন্তু আমরা কি করেছিলাম, রায়হান ছিল আমাদের জন্য একটা দেনাদার হ্রাস পেলে কি হয়, ক্রেডিট। আর ওদিকে আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ ডেবিট করেছিলাম ব্যাংকের টাকাটা। ঠিক আছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট, এইটা আমরা করেছিলাম। যেহেতু চেকটার মধ্যে সমস্যা ছিল, চেকটা জমা হয়নি ঠিক মতন, টাকাটা পাইনি আমি, সেই জন্য জাবেদাটা এখন উল্টাই দিতে হবে। এখন উল্টে দিয়ে কি লিখব, জুন 30 প্রাপ্য রায়হান হিসাব ডেবিট 2820 টাকা, আর অপরদিকে ব্যাংক হিসাব 2820 টাকা। দেখো উল্টাই দিছি। আমরা প্রথমে করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা করেছিলাম। যেহেতু চেকটার মধ্যে ত্রুটি ছিল, সেজন্য সেটা আবার ফেরত আসছে, সেজন্য আবার আমার প্রাপ্য হিসাব অর্থাৎ দেনাদারটা আবার বৃদ্ধি পেয়েছে, সেজন্য ডেবিট হয়। আমরা জানি যে প্রাপ্য হিসাব একটা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর অপরদিকে আমার ব্যাংক হিসাব ক্রেডিট লিখেছি আমি। আর এটা কারণ হিসেবে তোমরা লিখবা, মানে ব্যাখ্যাটা লিখবা, প্রত্যাখ্যাত চেক হিসাবভুক্ত করা হলো। আশা করি প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। চলো আমরা প্রশ্নে ফিরে যাই। এখানে আরেকটি প্রশ্ন দেখি আমরা, ব্যাংক চার্জ 50 টাকা। এটা দেখো, এখানে একটা ব্যাংক চার্জ লেখা আছে 50 টাকা। যেহেতু ব্যাংক চার্জ করছে, কিন্তু আমরা নগদ বইতে কমাই নাই কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু একটা সমস্যা ছিল, নগদ বইতে কিন্তু এটা লেখা হয়নি। তাহলে এটা আমরা নগদানভুক্ত করব। জুন 30 ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং টাকার পরিমাণ হচ্ছে 50 টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হচ্ছে 50 টাকা। দেখো, ব্যাংক চার্জ কিন্তু একটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর অপরদিকে আমার ব্যাংকের টাকা কমে যায়, সেজন্য সেটা আমরা ক্রেডিট করি। আমরা জানি নগদে কি লেখে, এটা কিন্তু ব্যাংকের হিসাব না, এটা কিন্তু আমি হিসাব করতেছি, নগদ হিসাব করতেছি। কেমন, আমার হিসাব, এটা নগদানের হিসাব, ব্যাংকের হিসাব না। ঠিক আছে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট আর ব্যাংক চার্জ হিসাব ডেবিট। আর এটার কারণ হিসাবে লিখবে যে ব্যাংক চার্জ হিসাবভুক্ত করা হলো। চলো আমরা প্রশ্নে যাই। প্রশ্নে কিন্তু আর একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে প্রাপ্য নোট 1000 টাকা এবং সুদ 50 টাকা ব্যাংক আদায় করছে। আবার অপরদিকে ব্যাংক কিন্তু এই আদায় করা বাবদ সে 15 টাকা কিন্তু কর্তন করে নিয়েছে। এখানে কিন্তু একটা পেজগি আছে, সেটা হচ্ছে কি, দেখো ব্যাংক আদায় করছে কত, 1000 টাকা এবং 50 টাকা। তাহলে ব্যাংকে আদায় করে দিছে, আদায় করার কারণে আমার ব্যাংকের অ্যামাউন্টটা কি হয়েছে, বেড়ে গেছে, কিন্তু আমার নগদের অর্থ কি বাড়ছে, বাড়ে নাই। দেখো, আদায় করার কারণে আমার নগদ অর্থ বেড়ে গেছে। দেখো, এই প্রাপ্য নোটের 1000 টাকা এবং সুদ 50 টাকা ব্যাংক আদায় করার ফলে আমার ব্যাংকের অ্যামাউন্ট কিন্তু বেড়ে গেছে। তাহলে আমরা এই দুটা কি করব, প্রাপ্য নোট এবং সুদ, এই দুটো আমরা কি লিখি, দেখো, ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য নোট ক্রেডিট এবং 1000 টাকা, আর সুদ আয় হিসাব ক্রেডিট 50 টাকা। দেখো কি হয়েছে বিষয়টা, দেখো প্রাপ্য নোট যেহেতু আমার একটা আয়, সুদ আয় এটাও আমার একটা আয়, এই আয়টা আমার ব্যাংকের অ্যামাউন্টকে বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ ব্যাংকে যে আমার প্রতিষ্ঠানের নামে যে অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টের টাকার পরিমাণ বেড়ে গেছে, সেই জন্য ব্যাংক কী করছে, এটাকে ক্রেডিট করে দিছে। ঠিক আছে, অপরদিকে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে কত, এই দুটা যোগ করার পর যা হবে সেটা হচ্ছে 1050 টাকা, সেটা ডেবিট হয়েছে। বিষয় কিন্তু এটা, এখানে কিন্তু 3টা বিষয়ের উপর হিসাব করতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। আর কারণ হিসাবে আমি লিখেছি ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট সুদ আদায়। তারপর দেখো, এই যে 50 টাকা যে কর্তন করেছে, সেটার জাবেদাটা কি হবে, জুন 30 যেহেতু কর্তন করেছে অর্থাৎ চার্জ করেছে, সেজন্য আমি এটা লিখবো ব্যাংক চার্জ হিসাব ডেবিট 15 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট 15 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা প্রশ্ন সমাধানটা বুঝতে পেরেছো। আর আমি কারণ হিসাবে আমি লিখবো কি, ব্যাংক কর্তৃক আদায় খরচ চার্জ করলো, আমি ব্যাখ্যা হিসাবে লিখব ব্যাংক আদায় খরচ চার্জ করলো, এইটা আমরা ব্যাখ্যা হিসেবে লিখব। আমার মনে হয় অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করে জানিও। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আগামী আমি যে ভিডিওগুলি
তৈরি করব, সেগুলি বিভিন্ন চ্যাপ্টারের উপরে থাকবে। আশা করি তোমরা সেই ভিডিওগুলি দেখবে এবং তোমরা যদি বিন্দু মাত্র তোমাদের উপকারে আসে তাহলে আমি খুব খুশি হব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ।